এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা কেউ তো আলাদা নয়, কিছু সবই একই জিনিস দিয়ে তৈরি। যোগের মাধ্যমে জানা যায় তোমার ভিতরে কি চলবে। যদি সেই মতো যোগ করা যায়, তখন লিখলেন ওই ওখান থেকে বসেই যে ভারতের প্রত্যেকটি যুবককে জীবনে কখনো একবার চীন বা জাপান ঘুরে যাওয়া উচিত। তখন সেখানকার যে প্রিন্সিপাল ছিল, হ্যাঁ, যে উইলিয়াম হেস্টি, তিনিও লিখছেন মানে স্বামীজির ব্যাপারে যে আমি বহু ছাত্র দেখেছি, বহু দেশে গেছি, নরেন্দ্রর মতো মেধাবী ছাত্র আমি দেখিনি কোথাও। এমনকি জার্মানির ফিলোসফি যে বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রদের মধ্যে কোনো এরকম এত মেধা আমি দেখি। নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। এটি স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে স্বামীজির ছোটবেলা, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে স্বামীজির সাক্ষাৎকার এবং স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার আগে পায়ে হেঁটে যে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আজকের এই ভিডিওতে স্বামীজির পাশ্চাত্য যাত্রা, শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির সেই যুগান্তকারী ঐতিহাসিক বক্তব্য এবং স্বামীজির পাশ্চাত্যের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। একজন ভারতীয় হিসাবে এই ধরনের ভিডিও আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরোটা দেখতে আপনাদের অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি, তার সাথে সাথেই বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ তৈরি করে থাকি। তাই তোমরা যদি একটা সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই কেরিয়ার গাইডেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই যে স্বামীজি যে পাশ্চাত্যের যে জার্নিটা, ঠিক আছে, 1893 শিকাগো ধর্ম মহাসভায় যে হিন্দু ধর্মকে নিয়ে আমাদের যে বক্তব্য রেখেছিলেন, তো এই ব্যাপারটি একটু যদি খুলে বলো। হ্যাঁ, এইটা তো একটা মহান মানে যুগান্তকারী একটা ঘটনা হিন্দু ধর্মের জন্য, হিন্দু সমাজের জন্য। সর্বোপরি আমাদের প্রত্যেকটা হিন্দুর জন্য এটা খুব মানে গর্বের জায়গা। এবার এখানে বলবো, স্বামীজি কিন্তু এই যে বক্তৃতাটা দিয়েছেন, স্বামীজি কিন্তু কি বলবো মানে অন্যান্য ধর্ম, এখানে একটু প্রথমে আমি হিন্দু ধর্মের ব্যাপারে একটু কিছুটা বলি, তাহলে বোঝা যাবে বিষয়টা। হিন্দু ধর্ম আমাদের না অন্যান্য ধর্মের মতো নয়, মানে এটা কোনো দেখবে একটা সিঙ্গেল ধর্মগ্রন্থ বেস্ট নয়, কোনো সিঙ্গেল একটাই ধর্মগুরু বেস্ট নয়, না, অনেক ধর্মগুরু, অনেক ইয়ে। এটা একটা মানে কসমিক ইন্টেলিজেন্স বলা যায়। হ্যাঁ, মানে কসমিক ইন্টেলিজেন্স একটা মহাজাগতিক বিজ্ঞান, যেমন কসমিককে অনেকে কসমেটোলজি নিয়ে পড়ে। তো এটা একটা সাবজেক্ট, মানে হিন্দু ধর্মটা একটা সাবজেক্ট। ধর্ম মধ্যে ওই যেমন একটা অন্যান্য ধর্মগুলো যেমন এইটা করলেই পাপ, এটা করলেই পুণ্য, এটা কিন্তু তা না, ওদের তর্কের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের কিন্তু আমাদের ধর্মের মধ্যে দেখবে এইটা কেউ ওটা মানছে না, ওর বিপরীত মত আছে, ওর মানে একটা সায়েন্টিফিক ওয়েতে হয়েছে, তৈরি হয়েছে হিন্দু ধর্ম। এটা খেয়াল করবে, দেখবে নানান মানে দেখবে তুমি যদি গীতা দেখো, হয়তো গীতা দেখছো কেউ বা কথামৃত পড়ো, কথামৃত অনেক কিছু আছে যেটা খুব সহজ করে বলা হচ্ছে, অন্যভাবে বলা হচ্ছে, কিন্তু অন্যান্য ধর্মের এরকম এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এইটা নেই। ওই জন্য গোড়ামি বেশি থাকে। আমাদের ধরো তুমি একটা মতবাদ মানো, আমি তার বিপরীত মতবাদ মানতেই পারি, এই পারমিশন দেওয়া আছে আমাদের, তাই না? অন্য কোনো ধর্মে নেই না, অন্য কোনো ধর্মে কি একটাই ধর্মগ্রন্থ বাইবেলের এগেইনস্ট কোনো কিছু আছে না যেটা নাকি বলবে। আমাদের দেখো ধর্মগ্রন্থ শেষ নেই, রামায়ণ বলো, মহাভারত বলো, মানে সেই শুরু হয়েছে বেদ থেকে কথামৃতে শেষ হয়েছে, তাই না? বেদ আর কথামৃত সম্পূর্ণ আলাদা। মানে হয়তো কিছু জিনিস আছে কিন্তু ওটা আলাদা ভাবে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, ওটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। ওখানে অনেক কিছু হয়তো রয়েছে যেটা ধরো এক সময় মনে হচ্ছে গোড়ামি, কিছু কিছু আমাদের তো ছিল আগে, যেটা সতীদাহ প্রথা বা অন্য অনেক কিছু ছিল যেটা আচার অনুষ্ঠান যেগুলো ঠিক নয়, সেটার এগেইনস্ট বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, সেটার এগেইনস্টে আবার মানে লেখা হয়েছে। কিন্তু ওখানে তুমি লিখতে যাও, তার মানে তুমি ওই ধর্ম বিরোধী হয়ে যাচ্ছ, তোমাকে ঘোষণা করে দেওয়া হবে। তুমি যদি কোনো কিছু ধর্মের মত নিয়ে বিরুদ্ধে কিছু বলো অন্যান্য ধর্মে, তুমি কিন্তু ধর্ম বিরোধী বলে ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু আমাদের কিন্তু সেটা এতটা গোড়া না, আমাদের একটা সাবজেক্ট। কিন্তু আমাদের যে মানে বাল্য বিবাহ, বহু বিবাহ আগে ছিল, এবং এখন কি বলবো মানে সতীদাহ প্রথা যেটা ছিল, কিন্তু এগুলো তো আমাদের শাস্ত্রে কোথাও লেখা না, এগুলো শাস্ত্রে নেই। কিন্তু এই যে যেমন ধরো কি বলছে, এই যে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ব্রাহ্মণ যে সেই পুজো করতে পারে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এখন এমন জায়গায় আসছি, হয়তো আরো 50 বছর পরে এটা থাকবে, হয়তো সবাই পুজো করবে। আমি বলছি কি বলছি, একটা আপডেট হচ্ছে সবকিছু, মানে ক্রমশ আপডেটেড একটা জিনিস, আর আপডেট না করলে সেই জিনিস পচে যায়। এটা জানো, যেখানে চেঞ্জ না হলে, চেঞ্জই একমাত্র যা কোন সতেজ রাখে যে কোনো জিনিস। মানে যেমন হয় না যে
প্রবাহিত জল সবসময় একদম পরিষ্কার থাকে, আর জমা জলে সবসময় নোংরা। অন্যান্য ধর্ম আছে জমে আছে, ওর কোনো কিন্তু চেঞ্জ নেই। সেই একটাই, আমি কোনো আলাদা ধর্মকে মেনশন করছি না, আমি সমস্ত সার্বিকভাবে বলছি। একটাই ধর্মগ্রন্থ আদিকাল থেকে চলে আসছে, ওখানে যা লেখা আছে ওই সত্যি, ওর বিরুদ্ধে গেলে তুমি ধর্মবিরোধী। হ্যাঁ না, এইটা স্বামীজির মেন ধর্ম বক্তৃতা দেওয়ার মানে প্রসেসটাই ছিল এইটা বোঝানো মানুষ, বুঝেছে? যে সায়েন্স, আমাদের হিন্দু ধর্ম হচ্ছে আমাদের ঋষিরা সায়েন্স দিয়ে গেছে, মানে ধর্ম বলতে ধর্ম নয়, এটা সায়েন্স একটা। বুঝতে পেরেছো? এখানে খুব মজার জিনিস, এই যত সায়েন্টিস্ট আছে না পাশ্চাত্যে, নিউটন বলে এরা কিন্তু সব আমাদের হিন্দু স্ক্রিপচার পড়েছে। হ্যাঁ, আমি তো ওই অ্যালবার্ট আইনস্টাইন, হ্যাঁ উনি তো গীতা তো পড়েছে, না পড়লে কেন বলো তো? এই যা যা আবিষ্কার করেছে না, এগুলো অনেক আগে ওখানে লেখা আছে, ওখানে লেখা রয়েছে। এই যে আমি আর একটা কথা বলছি, এই ওপেনহাইমার, দ্য ফাদার অফ নিউক্লিয়ার সায়েন্স, ঠিক আছে, উনি যখন এই পরমাণু বোমার প্রথম যে টেস্ট হয়েছিল, হ্যাঁ ট্রিনিটি টেস্ট না কি বলে, এই যে এটা খুব সায়েন্টিফিক, আমাদের আমাদের ধর্মটা খুব সায়েন্টিফিক, বৈজ্ঞানিক ভাবে এমনি উঠে আসে না, মানে একটা কথা চিন্তা করে এটা করেছে। আর একটা কথা ভাবো, আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে নিজেরা যতটা জানি, বিদেশিরা বেশি জানে, এবং ওরা এটা উপলব্ধিও করে। এই যে বলে উপলব্ধির কথাটা, ওরা বিশ্বাস করে না, ওরা এটা উপলব্ধি করে। আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলি যে হ্যাঁ বাবা ঠাকুর আছে, ঠাকুর খুব ভালো, কিন্তু আমরা জানতে চাই, উপলব্ধি করতে চাই না। উনি উপলব্ধি করেছিলেন বলে ওই সময় দাঁড়িয়ে থেকে এই কথাটা বলেছে। তারপর মাধ্যাকর্ষণ শক্তি কবে বলে? 10,000 বছর আগে বলা। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেল রয়েছে রাজীব দে বলে, ওখানে আমি এইসব জিনিসই তুলে ধরি। মানে আমার ভারত অমর ভারত বলে যে রয়েছে না, ওখানে একটা চ্যাপ্টার রয়েছে যে ভারতবর্ষ, স্বামীজির চোখে ভারতবর্ষের ধর্ম, ইতিহাস, সংস্কৃতি, একটা চ্যাপ্টার রয়েছে। আমি এই ফার্স্ট ভিডিওটা বানিয়েছি ওই চ্যাপ্টারটা থেকেই বানিয়েছি। এবং এই যে আমি একটা কথা বলছি, এই যে লাল রং ভারতবর্ষে আবিষ্কার হয়, চিনির যে ইংরাজি নাম সুগার, এটাও কিন্তু আমাদের সংস্কৃত থেকে নেওয়া আছে। ঠিক আছে, ওই ভিডিওটা যদি দেখো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি ভিডিওটার লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা প্রথম ভিডিও আমার, এই রোববারে আমি আপলোড করছি। ঠিক আছে, খুব ভালো। মানে একদম ওই চ্যানেলটা আমি কি করছি যে এই ভিডিওগুলো আমি তুলে ধরছি। স্বামীজি কি করেছেন এইখানে, স্বামীজি ওই জিনিসটাকে তুলে ধরেছেন, মেন যে বিজ্ঞান আর ধর্মের সাথে যে কোথায় মিল আছে, এটা মানে ওই মনে হয়েছে বলে লিখে দেয়নি কেউ, এগুলো সব বিজ্ঞান ভিত্তিক রিসার্চ ওয়ার্ক আছে, ঋষিরা অনেক রিসার্চ করেছে, তারপরে লিখেছে। তো এই যে স্বামী বিবেকানন্দের যে ঐতিহাসিক যাত্রা, ঠিক আছে, শিকাগো ধর্ম মহাসভা 1893, তো এই ব্যাপারটা জাস্ট একটু যদি তুলে ধরো। হ্যাঁ, খুবই সংক্ষেপে, কারণ বিশাল বড় একটা সাবজেক্ট, তো সংক্ষেপে বলছি। যখন ওই তোমার 1893-এর ওই মে মাসের 31 তারিখ তিনি যাত্রা করলেন এর উদ্দেশ্যে, ওই শিকাগো ধর্ম মহাসভা, হ্যাঁ আমেরিকা উদ্দেশ্যে। কিন্তু প্রথমেই তো সরাসরি তিনি আমেরিকায় যাননি, তিনি প্রথমে গেলেন জাপান। জাপানে গেলেন, জাপানে থাকলেন কিছুদিন। জাপানে থেকে ওনার জাপানকে খুব ভালো লেগেছে, এত পরিষ্কার, হ্যাঁ এত পরিষ্কার, আর তাদের চিন্তাধারা এত গোছানো, একটা ডেকোরেটেড, হ্যাঁ এইটা খুব ভালো লেগেছে। তিনি তখন লিখলেন ওই ওখান থেকে বসেই যে ভারতের প্রত্যেকটি যুবককে জীবনে কখনো একবার চীন বা জাপান ঘুরে যাওয়া উচিত, মানে এতটা প্রভাবিত হল। তারপর ওখান থেকে গেলেন কানাডা, তারপর পৌঁছালেন আমেরিকা। কতদিন লেগেছিল যেতে? মে মাসের 31 তারিখে গেলে, যখন পৌঁছেছে জুলাই মাস, তখন মানে 2 মাস প্রায় লেগে গেছে। 2 মাস, জুলাই মাসে পৌঁছালো। জুলাই মাসে পৌঁছে কিন্তু সমস্যা পড়লেন দুটো। প্রথম পৌঁছে কি সমস্যা, ওই চিকাগো যে বিশ্ব মহা ধর্মসভা, হ্যাঁ ওইটা হচ্ছে আরো 1.5 মাস পর, মানে আগে পৌঁছে গেছেন 1.5 মাস। ঠিক আছে, আর এটা একটা সমস্যা, 1.5 মাস থাকা মানে একটা বিদেশে, হ্যাঁ থাকা খাওয়া, আর এখনকার মতো সবকিছু তো এত অ্যাভেলেবেল নয় যে হট করে একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিল। এটা সব থেকে বড় কথা, উনি কাউকে জানে না। এইবার এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওই ওখানে ঢোকার জন্য ওই সভায় লাগবে, একজন কোনো নাম করা কোনো ইনস্টিটিউশন থেকে একটা সুপারিশ লাগবে, কার্ড বা চিঠি এরকম কিছু লাগবে, সেটা ছিল না। এইবার তখন উনি কি করলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ওখানকার অধ্যাপক হেনরি, হ্যাঁ ডক্টর হেনরিকে চিঠি লিখলেন। তখন হেনরি উনি তো একজন নাম করা অধ্যাপক ওখানকার, উনি ওই ওদের যে অথরিটি সেখানে চিঠি লিখলেন। কি লিখলেন চিঠিতে? লেখাটা খুব মারাত্মক। লিখছেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সমস্ত অধ্যাপকের যত শিক্ষা তা যদি একসাথে যোগ করা যায় তার থেকেও ওনার শিক্ষা অনেক বেশি। ডক্টর হেনরি, কত বড় কথা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মানে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বলছেন যতজন হেনরির সাথে পরিচয় ছিল আগে চিনতেন, বলছে যতজন আমাদের অধ্যাপক আছে এই আমাদের ইউনিভার্সিটিতে সবার শিক্ষা যদি একত্রিত করা যায় তাও ওনার থেকে কম। উনি একজন এত শিক্ষিত মানুষ, এত মানে প্রতিভাবান মানুষ, তুমি তাকে আটকাচ্ছ, এরকম দেখেছি। মানে এগুলো শুনে গর্ব হয় যে আমরা সেই দেশের মানুষ, আমরা সেই স্বামীজির অনুসরণকারী আমরা। এবার এই বললো, তখন তাতে কাজ হয়ে গেল, তাতে তার ঢোকার অসুবিধা হবে না, তিনি পারমিশন পেয়ে গেলেন। এবার মাঝখানে একটা কথা বলে রাখি, ইভেন আগে যখন তিনি পড়াশোনা করতেন মানে জেনারেল অ্যাসেম্বলি মানে যেটা স্কটিশ চার্চ কলেজ, তখন সেখানকার যে প্রিন্সিপাল ছিল, হ্যাঁ যে উইলিয়াম হেস্টি, তিনিও লিখছেন মানে স্বামীজির ব্যাপারে যে আমি বহু ছাত্র দেখেছি, বহু দেশে গেছি, নরেন্দ্রর মতো মেধাবী ছাত্র আমি দেখিনি কোথাও। এমনকি জার্মানির ফিলোসফি যে বিশ্ববিদ্যালয় সেই ছাত্রদের মধ্যে কোনো এরকম এত মেধা আমি দেখি। মানে প্রত্যেকে অবাক হয়েছে যতদিন স্বামীজির কাছে এসেছেন জীবন দশায়, প্রত্যেকে চমকে উঠেছে। মানে এত মেধা, এত প্রতিভা কি করে হতে পারে একটা মানুষের, তাই না? এইটা খুব মজার জিনিস। তো এরকম তিনি দেড় মাস রয়েছেন, এবার যখন নাকি দিনটি এসছে নভেম্বর মাসে, 11 নভেম্বর, তখন তিনি গেছেন, গিয়ে প্রথমেই কিভাবে সম্বোধন করেছেন, হ্যাঁ যে ভাই বোন, আমার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এই ভাই বোন বা ব্রাদার আর সিস্টার বলায় যে সম্বোধন করা, এটা তারা মানে কল্পনাও করতে পারে যে কেউ এসে একটা হিন্দু মানে ভারত থেকে এসে কেউ করতো। তখন তো এখন যেমন অনেক উদার মানুষ, উদার মনস্ক, তখন হয়তো ছিল না। আর ধর্মের ক্ষেত্রে তো নাই, কেউ কাউকে মানে খুব একটা, তখন অনেক গোড়ামো ছিল, হ্যাঁ কুসংস্কার বেশি, হ্যাঁ কুসংস্কার বেশি ছিল। মানে এর আগে না যারা বক্তৃতা দিয়েছে মানে ওই সভাতেই, তার মেনলি তখন বক্তৃতা কিরকম হতো, পাশ্চাত্যে কিরকম বক্তৃতা হতো যে যদি কেউ ধর্ম বলতে আসতো খ্রিস্টান ধর্ম নিয়ে, ধরো অন্য ধর্মের মানে কি কি খারাপ সেগুলো বলতো, বুঝেছো, আমরাই শ্রেষ্ঠ, আমরাই ভালো, কারণ অন্যরা এইবারে এটাই মানে ওখানে মানে যতজন ধর্মগুরু ছিল বক্তৃতা দিতে গেছে সবাই এই কথাটাই বলছে, নিজেদেরই ধর্মের মানে কি ঢাক পিটিয়েছে এবং অন্যরা খারাপ কতটা, মানে অন্যদের কি কি নেগেটিভিটি এইগুলো বলতো। আর স্বামীজি প্রথম এই জন্য পাশ্চাত্য খুব ভালো লেগেছে, পাশ্চাত্য মানে ওই ওয়েস্টার্ন, পুরো ওয়েস্টার্ন কালচারের যে প্রথম যিনি কোনো ধর্মের নিয়ে কোনো কথা বলেন, শুধু নিজের ধর্মের বিশ্লেষণ করেছে। এবং প্রত্যেকটা ধর্ম যে মানে সমান সত্য রয়েছে এটাও কিন্তু তিনি বলেছিলেন। এই কারণে তুমি দেখবে যে ওইখানে যতজন ধর্মগুরু ছিল মানে আলাদা ধর্ম, কেউ ইসলাম, কেউ বৌদ্ধ, প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকেরই স্বামীজিকে ভালো লেগেছিল, মানে প্রত্যেককে সম্মান দিয়েছেন। ওই যে বললাম উনি ট্রুথটা বলার চেষ্টা করেছেন, মানে ধর্মের থেকেও বিশেষ করে এখানে এইটা বুঝতে গেলে আরেকটা জিনিস বলতে হয়। স্বামীজি যখন ওই 1880 নাগাদ তখন পাশ্চাত্য ধর্ম নিয়ে খুব আগ্রহী হয়ে পড়ে। তখন তিনি একটা নতুন মতবাদ, এসোটেরিসিজম মতবাদ, যেটা ওই মতবাদে রিসার্চ করতে থাকে, চর্চা করেন। মতবাদটা হচ্ছে মানে বাংলায় যাকে বলা হয় রহস্যবাদ বা গুপ্তবাদ। একটা আন্দোলন চলছিল পাশ্চাত্য। গুপ্তবাদ কি মানে যে কোনো এই যে ধর্মকথা, আগে তো ধর্মকথা মানে ভুল বোঝানো হতো মানুষকে, শুধু এই বলেছে এই নিয়ম কানুনে ফাঁসিয়ে রাখা হতো, তাই না? কিন্তু মানে এই আন্দোলনটা অনেক স্বামীজির অনেক আগে থেকে শুরু হয়েছে, মানে 1828 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? কিন্তু স্বামীজি ওখানে খুব সক্রিয়ভাবে ইনভলভ হয়েছে। কি আন্দোলন? যে ওই গ্রুপটা মানে ওরা বোঝাতে চাইছিল যে এই ধর্ম কথা বা ধর্ম বাইবেল বলো বা যেই যা কিছু, এদের একটা বাহ্যিক মানে আছে, একটা অন্তর্নিহিত মানে আছে।
মানে গুপ্তবাদ, গুপ্ত একটা মানে মানে আছে, হ্যাঁ, গুপ্ত একটা লক্ষ্য আছে, যে বোধ জাগিয়ে তোলা, একটা লুকোনো এর ভিতরে একটা শিক্ষা আছে। এই যে রামায়ণ মহাভারত, রাম যাচ্ছে যাচ্ছে, অনেক গল্প হিসেবে দেখে, কিন্তু এটা গল্পটা তুমি গল্প ভুলে যাও, কিন্তু যে ফিলোসফিটা, দর্শনটা ভিতরে লুকোনো আছে, এইটাকে বোঝো, কি শিখতে পারছো তুমি, তুমি সেটা শেখো। হ্যাঁ, সেই দর্শনটাই মেন। তুমি গল্প ভুলে যাও তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু দর্শন যেন না, দর্শন তোমার কাজে লাগবে জীবনে, এবার যাতে কাজে লাগে ওই জন্যই লেখা, কিন্তু মানে ওই জন্যই কিন্তু আমাদের যত স্ক্রিপচার বানানো। ওকে ওকে। তারপর মানে পরবর্তীকালে কি হলো, মানে ওখানে বক্তৃতা দিল, হ্যাঁ, এবার তো মন জয় করে, ওইখানে ওই বক্তৃতার মেন প্রসেস ছিল ওই এসোটেরিসিজমের মানে বেস্ট বক্তৃতা দিয়েছেন। কি ওটা, যে ভিতরের লুকোনো কথাটা কি, দর্শনটা কি আমাদের হিন্দু ধর্ম, তোমরা হিন্দু ধর্মকে বাইরে থেকে জেনেছো, মানে এটাই বলতে চেয়েছে। হ্যাঁ, মানে টোটাল বক্তৃতাটা নেটে যে কেউ পেয়ে যাবে, কিন্তু মেন কথাটা এটাই বলতে চেয়েছে তারপর থেকে, যা বলেছেন যে আমাদের ঋষিরা যা ঐতিহ্য রেখে গেছেন সেটা কি, অ্যাকচুয়ালি এর অন্তর্নিহিত কি কি রয়েছে, আমাদের হিন্দু সমাজের সম্পদটা অ্যাকচুয়ালি কোথায়, এইটা বলেছে। বুঝতে পেরেছো? ওই যে এসোটেরিসিজমের মতবাদ। আর একটা জিনিস বলবো, যে ওই সময় না এই যে ধর্ম মহাসভাটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি ছিল, ওখানে আমেরিকান যে মানে কি বলবো ধর্মগুরুরা, মানে খ্রিস্টান মিশনারিস্টরা, ওরা অ্যাকচুয়ালি সারা বিশ্বকে এটা দেখাতে চেয়েছিলেন যে আমাদের খ্রিস্ট ধর্ম সব থেকে বেস্ট। অ্যাকচুয়ালি কিন্তু উদ্দেশ্য এটা ছিল যে খ্রিস্ট ধর্মকে সেরা প্রমোট করা, প্রমোট করা। আর মানে হয় না যে অ্যাকচুয়ালি ওই সময় তো আমেরিকা একটা সুপার পাওয়ার, সত্যি বলতে, ঠিক আছে, আমেরিকা আর এখানে ইংল্যান্ড বা ইউরোপীয় দেশগুলো বেশ ভালো রয়েছে অর্থনীতির ক্ষেত্রে, বাট আমাদের ভারতবর্ষ বলুন, ঠিক আছে, এই সমস্ত দেশটা একদম মানে কি বলবো, ওরা ভাবতে এটা মানে জঙ্গলে লোকেরা থাকে, আদিবাসীরা থাকে এখানে যে এত বেশি শিক্ষিত লোক রয়েছে, ওটা যাবার আগে তো কেউ বুঝতেই পারিনি। ওইটাই তুলে ধরলেন যে আমাদের মেন সম্পদটা কোথায়, আমরা কিভাবে বৈজ্ঞানিক ভাবে ভেবেছি আমাদের কিছু মানুষরা, এইটা বোঝালেন সবাই। আর প্রথম ওই যে ব্রাদার্স এন্ড সিস্টার বললো না, ওটার পরেই প্রত্যেকে উঠে 7000 লোক উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে 2 মিনিট হাততালি দিয়েছে, যেখানে হয়তো পুরো স্পিচটা হয়তো 2 থেকে 3 মিনিটের একটা হয়েছে, ওখানে শুধু ওনাকে 2 মিনিট হাততালি, তারপর থেমেছে হাততালি, তারপর উনি যে শুরু করেছে, মানে ওই বলে না দর্শকরা দেখছে তো দেখতেই থাকছে, কারণ এই যে কথাগুলো, এটা শুধু হিন্দু ধর্মের না, শুধু খ্রিস্টান ধর্মের না, শুধু এই সত্য ভিতরে সব ধর্মেরই ভিতরে এই সত্য রয়েছে। উনি তো এই আন্দোলন শুধু মানে এইটাই বলতে চাইছিলাম আমি, যে এই যে এসোটেরিসিজমের যে মতবাদ, যে ভিতরেরটা, এটা যে কোনো ধর্মের ভিতরটা না একই কিন্তু মেন বলছে সবাই, যে সত্যি কি কি করা উচিত আমাদের, মানে মেন আমাদের সম্পদটা একই, কিন্তু বাহ্যিক যে জিনিসটা ওইটাকে নিয়ে যত গোলমাল বাধাই রাখে সব। ওইটাই বোঝানোর চেষ্টা করছে যে সবাই এক, আমরা আলাদা কিছু না, আমরা প্রত্যেকে সত্যের সন্ধান করছে, প্রত্যেকের ধর্ম এসছে সত্যকে জানার জন্য। পরমাত্মা, সত্য হলো পরমাত্মা, তাকেই জানতে হবে, যে কোনো পদ্ধতি, যে কোনো একটা আলাদা পথ শুধুমাত্র, হ্যাঁ, আর কিছু না। মানে হয় না যে নদী পর্বত থেকে নামে বা কোনো একটা জলাশয় থেকে শুরু হয়, সে যেখান থেকে যাক না কেন সে কিন্তু সমুদ্রে গিয়ে, এবং এই উদাহরণটাই দিয়েছিলেন। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই উদাহরণটা দিয়েছিলেন স্বামীজি, যে সাগরের বিষয়টি, মানে ঈশ্বর উপলব্ধি হলো শেষ আমাদের উদ্দেশ্য। সে আমি ভগবান বলি, আমি আল্লাহ বলি, আমি গড বলি, যাই বলি না কেন, এই জিনিসটা সুন্দরভাবে, এই যে একটা মেলবন্ধনের কথা, হিংসার কথা না, অন্যকে ছোট করার কথা না, এইটা মন জয় করে দিল সবার। তারে এ তো কাউকে ছোট করছে না, এ বলছে আমরা সবাই এক, সবাই সুন্দর প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা বলছে, হ্যাঁ, মানুষের উন্নতি কি করে হয় সেটা বলছেন ইনি বলছেন না আমাদের এই মানতে হবে নাহলে তুমি পাপি, মানে মানুষকে ব্লেম করছে না, অন্যটা যেমন ব্লেম, এর আগে যারা বক্তৃতা দিয়েছে তারা ব্লেম করেছে, আমাদের এই না মানলে তোমরা পাপি, এই মানতে হবে স্বর্গে যাবে, এই করতে গেলে নরকে যাবে। ও বলছে যে জীবনে কিভাবে বাঁচতে হয়, জীবনকে কিভাবে মানে বাঁচতে হয় এটা শিখিয়েছে। আর সত্যি কথা বলতে স্বামীজি যদি না যেতে, ঠিক আছে, তাহলে হয়তো এই যে খ্রিস্টান মিশনারিস্টরা যারা নিজেদের গ্রেট ভাবতেন, তারা তো গ্রেট প্রমাণও হয়ে যেত ওখানে। একদম স্বামীজি কিন্তু এখানে ভালো কি বলে কাউন্টার দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর। তো এইটা সুন্দর। তারপর থেকে মানে নিউ ইয়র্কের সমস্ত খবরের কাগজে মানে ভূয়সী প্রশংসা করলো স্বামীজি,
একদম প্রত্যেকটা হয়তো খবরের কাগজে স্বামীজির ছবি এবং দিচ্ছে অসাধারণ কথা, মানে কেউ কি পপুলারিটি হয়েছে, বিশাল লেখা স্বামীজিকে নিয়ে সমস্ত। আরো এই সভাটা বাদ দিয়েও আরো অনেক সভা করেছেন তারপর ছোটখাটো, মানে ওখানে আমেরিকানরাও ভাবছিলেন যে কে মানুষ, হ্যাঁ, যে একটা পরাধীন দেশ, একটা মানে যেখানে মানুষেরা এত ভারতকে একটু মানে ছোট ছোট চোখে। আমি তোমাকে একটা কথা বলছি, তখন না এখনো কিন্তু দেখে, মানে ইংল্যান্ড যে আমাদের উপর রাজত্ব করেছে না, এখনো ইংল্যান্ডের কিছু মানুষ আছে, বা আমি আমেরিকা বলছি, ঠিক আছে, ওরা কিন্তু এখন আমাদের হেও চোখে দেখে। সেটা হয়তো সরাসরি সেইভাবে তখনকার দিনের মতো বলতে পারে আছে, কিন্তু তখন যেমন সামনাসামনি অপমান। আর সত্যি কথা বলতে আমেরিকা এটা চাইও না যে আমরা একটু উন্নতি করি বা আমাদের দেশটা ডেভেলপ হোক, ওরা এটা চাইও না। ওরা কি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো চায় না, চায়না চায় না আসতে। তো এই হলো স্পিচের মেন বিষয়, জিস্টটা বললাম যে কি বোঝাতে চেয়েছে স্বামীজি। এবার স্পিচ তো লোকে পেয়ে যাবে কোথাও, কিন্তু মেন জিস্ট না বুঝলে সেই স্পিচ শুনে বৃথা। মানে প্রত্যেকটা ধর্মই সমান, প্রত্যেকটা ধর্মই সত্যকে খোঁজার চেষ্টা করে। কোন পথে সত্যকে এনেছে, বৈজ্ঞানিক এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়েছে। হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, মানে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বলছে। ওই এরকম এসে বলছেন না এটা মানতেই হবে, আমাদের লেখা আছে এরকম মানতে হবে, এরকম বলছেন। এটা কেন মানতে হবে বুঝিয়ে দিচ্ছে। তখন বলছে হ্যাঁ তাই তো, যুক্তিবাদী মানুষ বলছে হ্যাঁ তাই তো, এটা তো কাটার কোনো আমাদের জায়গা নেই যুক্তি। হ্যাঁ, এইটা হচ্ছে মেন। আর একটা কথা বলবো আমি, ধর্ম নিয়ে যদি বলতে হয়, মানে আমাদের হিন্দু ধর্ম পৃথিবীর সব থেকে যেমনি প্রাচীন ধর্ম, আর আমাদের অ্যাকচুয়ালি এই ইউরোপ বলো বা আমেরিকা বলো, যে জিনিসগুলো তারা ডিসকভার করেছে, তারা কয়েক হাজার বছর আগে আমাদের ভারতীয় সভ্যতায় সেগুলো আবিষ্কার করে ফেলেছে। নিউটনের মাধ্যাকর্ষণ বলো, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলো, সবই, এবং ইন ফিউচার যা হবে তাও রয়েছে। আর স্বামীজি এটা বলেছে যে ভবিষ্যৎ ভারত কিন্তু প্রাচীন ভারতের থেকে অনেক বেশি গৌরবশালী হবে, অনেক বেশি উন্নত হবে। এইটা মানে আমাদের একদম যোগ, এই জন্য স্বামীজি দেখবে যোগের উপর বেশি মানে এমফাসাইজ করেছে, জোর দিয়েছে। আর আমাদের এই যে যোগের মাধ্যমে সব জানবে আর একটা কথা হচ্ছে, এই আমেরিকা যে যোগটা যে প্রচার হয়েছে, এটা কিন্তু স্বামীজির জন্যই প্রথম প্রচার হয়েছে যোগ। তো তারপরে স্বামীজি যে এই শিকাগো ধর্ম মহাসভায় যে বক্তৃতা দিলেন, তারপরে তিনি অনেক ফেমাস হয়ে গেলেন, অনেক পপুলারিটি গেইন করলেন, এবং ভারতবর্ষ জুড়ে তো মানে সেই একটা হুই পড়ে গেছে। একদম। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে স্বামীজি স্পিচটা দিয়েছিলেন না, এটা হচ্ছে একটা সিম্বল যে ভারতবর্ষ জাগছে। আর কিন্তু ভারতবর্ষ শুয়ে নেই, ভারতবর্ষ জাগছে তার আধ্যাত্মিকতার মাধ্যমে, তাই তো? একদম। তো এরপরে যে স্বামীজির কাজগুলো ছিল আমেরিকা আর ইউরোপ জুড়ে, এরপরে তো নানান ছোট ছোট আরো সভায় ডাক পেতে লাগলো, বিভিন্ন সভা করলো, তিনি বহু জায়গায় বক্তৃতা দিলেন। দিয়ে 1994 থেকে একটা বড় কাজের মধ্যে একটা উল্লেখযোগ্য হলো, 94-তে ওখানে বেদান্ত সোসাইটি তৈরি করলেন নিউ ইয়র্কে। বেদান্ত সোসাইটি মানে এটা মুখের কথা না, ওই দেশে বেদান্ত সোসাইটি একটা স্থাপন করা, মানে আমাদের রামকৃষ্ণ মিশনের মতন খানিকটা, তো ওরকম একটা স্থাপন করা যেখানে ওখানকার মানুষদের রামকৃষ্ণ শিক্ষায়, আমাদের হিন্দু ধর্মের শিক্ষায়, এই দর্শনে শিক্ষিত করা হবে, এরকম একটা প্রতিষ্ঠান ওরম জায়গায় করে, যেখানে গোড়ামি মানে খ্রিস্টানদের গোড়ামি ছিল করতে দেওয়াটা খুব ইজি হয়নি, লড়াই করে করেছে ওটা। তা এটা করলেন। তারপরে তিনি 95-তে চলে গেলেন ইংল্যান্ডে গিয়ে 1.5 মাস ওখানে ছিলেন, মানে গিয়ে কিন্তু বক্তৃতা দেননি বা সভা করেননি, গিয়ে 1.5 মাস ওখানে ছিলেন, পর্যবেক্ষণ করলেন করে। তারপর 1.5 মাস পর তিনি একটা সভা করলেন। সেই সভায় এখানে খুব উল্লেখযোগ্য ঘটনা, উপস্থিত ছিলেন আমাদের ভগিনী নিবেদিতা। ওখানে প্রথম দেখে মোহিত হয়ে গেলেন। সেই কণ্ঠ বক্তৃতা দিচ্ছেন আর মাঝে মাঝে গীতার শ্লোক বলছেন স্বামীজি, সেই কণ্ঠে গীতার শ্লোক বলছেন, তো শিব করে বলতেন। হ্যাঁ, সবাই সাংবাদিকরা আসতেন, প্রশ্ন করতো। তো আরো একটা এই ভগিনী নিবেদিতা যেমন, আরো একজন হচ্ছে মিস্টার মুলার। হ্যাঁ, সেও দেখি, তার সাথে আলাপ হল। মুলার হচ্ছে যে নাকি প্রথম পাশ্চাত্যে ওয়েস্টে রামকৃষ্ণর জীবনী লিখেছেন। রামকৃষ্ণ মানে প্রচারক বলা যায়, রামকৃষ্ণকে পাশ্চাত্যে যিনি প্রচার করেছেন মেন, সেই হচ্ছে মুলার। এখানে স্বামী বিবেকানন্দ বা আমাদের এই রামকৃষ্ণ মিশন বেলুড় এরা করেছেন রামকৃষ্ণ মঠ, আর পাশ্চাত্যে মেন মুলার। ওনার লিখে বই লেখা শুরু, স্বামীজির দর্শন, এই স্বামীজি বলছি ঠাকুরের দর্শন স্বামীজি, তো উনি প্রভাবিত হলেন খুব, হয়ে উনি সন্ন্যাস হলেন।
এই দুটো সন্ন্যাসী মানে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে মানে এই দুটো খুব উল্লেখযোগ্য ঘটনা, নিবেদিতা আর এখানে হলো এই দুটো খুব মানে এই দুটো একটা না হলে হয়তো অনেক কিছু ব্যর্থ হয়ে যেত, অনেক কিছু, তাই না? এই দুটো এছাড়া আরো অনেকে ছিল যারা এই ধর্মে দীক্ষিত, রামকৃষ্ণ শিষ্য হতে লাগলো ওখানকার লোকজন আমেরিকা। এখনো সেটা চলছে, মানে বহু মানুষ বিদেশে রামকৃষ্ণ দেবের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, ধর্ম গ্রহণ করছেন, দীক্ষা নিচ্ছেন। তো এই কাজটা না করলে, এই বেদান্ত সোসাইটিটা না স্থাপিত হলে এত হয়তো অনেকটাই ব্যর্থ হয়ে যেত পাশ্চাত্যের অভিযান। আরো বহু মানুষ আছে যারা রামকৃষ্ণর দীক্ষায় দীক্ষিত হতে লাগলেন এবং তাদেরকে বোঝাতে লাগলেন হিন্দু দর্শন কি, তাদেরকে সঠিক পথে নিয়ে আসলেন। তারপরে যুব সমাজ, ওখানকার যুব সমাজকে যাতে নেশা মুক্ত থাকে তার একটা প্রচার করলেন। মানে ইউরোপে যখন তিনি ক্যালিফোর্নিয়ায় তিনি আবার একটা বেদান্ত সোসাইটি তৈরি করলেন, ঠিক আছে? যখন তিনি আবার সেকেন্ড টাইম কিন্তু একবার পাশ্চাত্যে গেছিলেন, দুবার গেছে। সেকেন্ড টাইম যখন গেছিলেন তখন আবার একটা বেদান্ত সোসাইটি, মানে উনি না ছড়া, যেরকম হয় না ইস্কন যেমন প্রথম ওখানে ছড়ালো, ঠিক ওইভাবে উনি এই যে প্রকৃত শিক্ষাটাকে ছড়িয়ে দিতে চাইলেন মানুষের মধ্যে। এই জন্য বিভিন্ন জায়গায় বেদান্ত সোসাইটি তৈরি করেছিল। আর এটা আমরা এত সহজে বলে দিচ্ছি এখন, কিন্তু এত সহজ না। ওরা একটা গোড়ামো দেশে তুমি করতে দেবে, তাই না? একজন এসে তার আধিপত্য বিস্তার করে দিচ্ছে। তো সেইটা তোমাকে আমি একটা কথা বলি, যে যখন ধর্মের কথা বলছো না, মানে আমি রিসেন্টলি 1 বছর আগের কথা বলছি, ওকে? আমি একটা চার্চে গেছিলাম, ঠিক আছে? এবার চার্চে গেছি, ঠিক আছে, আমি প্রত্যেকটা ধর্মকে সমান গুরুত্ব দিই। প্রতিটা ধর্ম যে আমি বলেছি রেসপেক্ট দিতে, আমি রেসপেক্ট দিই, কেউ দিক চাই না দিক। এবারে হঠাৎ মানে একটা আশ্চর্য ব্যাপার, আমি চার্চটাতে বসে আছি, চার্চের যে মানে কি বলবো, তো ওই চার্চের যে ফাদার ছিলেন উনি আমাকে একটা বই দিলেন, ঠিক আছে? বইটা আমার কাছে এখনো রয়েছে। তো ভালো, উনি জিসাসের ব্যাপারে বলতে হঠাৎ বলছে, হ্যাঁ আমি 15 বছর আগে আমিও হিন্দু ছিলাম, আমি গীতা পড়েছি, মানে বেদ পড়েছি, বেদান্ত পড়েছি। হ্যাঁ, আমার বউয়ের খুব অসুস্থ, শরীর খারাপ ছিল, কিন্তু আমার বউ কোনো মতেই সেরে উঠছে না, ঠিক আছে? কিন্তু যেই আমি গীতা ফিতা আমি আর কোনো কিছু মানতে পারছি না, গীতা বেদান্ত, ঠিক আছে, হিন্দু ধর্মটাই আমি মানতে পারছি না, আমি কি করলাম, আমি কনভার্ট হয়ে গেলাম খ্রিস্টানিটিতে। আচ্ছা, খ্রিস্টানিটিতে যেই কনভার্ট হলাম অমনি দেখলাম আমার বউ ঠিক হয়ে গেল। রাত্রিবেলায় জিসাস এসে, আমি মানে ভগবান জিসাসকে আমি মানে কি বলে স্বপ্নে দেখছি, যে এসে আমার মাথা বোলাচ্ছেন আর বলছে তোর বউ তাড়াতাড়ি শীঘ্রই ঠিক হয়ে যাবে। ওটা দেখলাম ঠিকও হয়ে গেল। তারপর যে আমার জিসাসের প্রতি কি ভালোবাসা, কি বিশ্বাস, তাও ঠিক আছে, আমি তবুও কিছু বলিনি। কিন্তু হঠাৎ বলছে তারপর দিনই সমস্ত গীতা, বেদান্ত যা বলছিল হিন্দু ধর্মে সব আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, সব আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমার একটু খারাপ লাগলো। বলছে এইসব বেদান্ত হিন্দু ধর্ম যারা মানে সব নরকে যাবে, এইভাবে বলছে। সব পাপ করছে, এই যে পুজো দিচ্ছে, পুজো অর্চনা দিচ্ছে, সব ভুল করছে। এটা তো একটা পাপী, এটা নরকে যাবে মৃত্যুর পর। তাই যেই এটা শুনেছি আমার কাছে মাথা গরম হয়ে, তখন আমি আর চুপ থাকতে পারিনি। তখন আমি বলছি, আপনি কি খ্রিস্টানিটি বলছেন? আপনার খ্রিস্টানিটি কত পুরনো? আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম হলো সনাতন, মানে যার আদি নেই, আর যার আদি নেই তার অন্তও নেই। আপনাদের তো খ্রিস্টানিটি সবে 2500 বছর পুরনো, আরো অন্যান্য ধর্ম রয়েছে কেউ 1000-1500 বছর পুরনো। আর আপনারা যে মানে উনি এমন না যে বলছে, আমাকে বলছে ইংল্যান্ডের মানুষেরা বা ব্রিটিশার্সরা ভারতে এসে ভারতের খুব কল্যাণ করেছেন, রেল তৈরি করেছেন, সড়ক তৈরি করেছেন, আমাকে এইভাবে বলছেন। তারপরে একটা কি মানে বাঘ যুদ্ধ লেগে গেছে ওনার সাথে। আমি বলছি জানি ওরা এত কিছু করেছে, কিন্তু ওরা করেছে কেন? নিজেদের ফায়দার জন্যই করেছে, যাতে ভারতবর্ষকে ভালো করে লুট করতে পারে, কি ভারতবর্ষের কাঁচা মাল ইংল্যান্ডে নিয়ে যেতে পারে, সেই কারণেই তারা করেছে। আর আপনাদের খ্রিস্টানদের থেকে আমাদের হিন্দু ধর্ম অনেক বেশি প্রাচীন, অনেক বেশি সত্যতা রয়েছে। এই যে স্বামী বিবেকানন্দ রয়েছেন, উনি আমাদের হিন্দু ধর্মকে প্রচার করেছিলেন 1893। বলছে অত কিছু আমি জানি না, আমাদের খ্রিস্টানিটি বেশ, আর ব্রিটিশরা এসে ভালো করেছেন। বলছে আমি বলছি যে ভালো হয়েছে, এটা আমার সামনে বলেছে, অন্য কারোর সামনে বলেন না, আপনি তাহলে মার খাবে এই সমস্ত কথা যদি বলেন, ঠিক আছে? মানে আমি এটা বলছি, এখনো এমনি রয়েছে কিছু মানুষ যারা কিছু রয়েছে যারা অ্যাকচুয়ালি খ্রিস্টান। আমরা কোনো ধর্ম, সমস্ত ধর্মে খুব মহানতার কথাই বলে,
ঠিক আছে, আমরা কোনো ধর্মকে মানে তুলনা করবো না যে ওটা ওটা এটার থেকে ওটা ভালো, সব ধর্মই খুব সুন্দর। এরা অ্যাকচুয়ালি না হিন্দু হতে পারবে না খ্রিস্টান হতে পারে, খ্রিস্টান ধর্মটাও বোঝেনি ঠিক করে, ঠাকুরও যিশুর পুজো করতে। হ্যাঁ, তো এই তো বেলুর মঠে তো যিশু খ্রিস্টের পুজো হয়। তো মানে সমস্তটাই খুব মহান। আমাদের হিন্দু ধর্ম না মানে খুব সহিষ্ণু, খুব খুব মানে সহ্য করতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে, যেটা অন্য কোনো ধর্ম করে না। ইভেন তুমি এটা দেখো না দাদা, যে কনভার্সন ব্যাপারটা, খ্রিস্টানিটি আর ইসলাম যতটা আমাদের দেশের হিন্দুদের কনভার্ট করেছে জোর করে, ওটা কিন্তু আমরা কখনো হিন্দুরা করিনি। হিন্দু ধর্মে কিন্তু কুসংস্কার রয়েছে, এটা মানছি, কিন্তু আমরা জোর করে কখনো কনভার্সন করিনি। ইভেন এখনো তুমি যদি দেখো, এখনো কিন্তু কনভার্ট হচ্ছে, অন্য কোনো সেটা ধর্ম করে, আমরা কিন্তু সেটা করি না। তো এই তারপর তিনি এই বিভিন্ন এইভাবেই তিনি হিন্দু ধর্ম প্রচার করলেন পাশ্চাত্যে। তারপর ওই ডিসেম্বর মাসে 96 ডিসেম্বর মাসে 1896 ডিসেম্বর মাসে তিনি আবার ব্যাক করে চলেছে আমাদের ভারতবর্ষে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কি চাও যে দাদার সাথে আমি আরো নতুন নতুন পডকাস্ট করি? যেমন এই জিও পলিটিক্স আমার খুব ফেভারিট একটা টপিক আছে, ঠিক আছে, যে ভারতবর্ষ কি করে গ্রো করছে আস্তে আস্তে, মানে আমরা কি করে একটা ইন্টারন্যাশনালি ভারতবর্ষ একটা স্ট্যান্ড নিতে পেরেছি, ঠিক আছে। আগে তো ভারতবর্ষ তো বুঝতেই পারছো কিভাবে দেখা হতো আমাদের দেশকে, বাট এখন যে একটা ভালো পজিশনে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এটা একটা বলবো যে কেন্দ্র সরকারের একটা ভালো লিডারশিপ কোয়ালিটি, মানে ভালো লিডার হলেই একটা দেশ কিন্তু সেই জায়গাটায় যেতে পারে। তো তোমরা যদি চাও যে দাদার সাথে আমরা জিও পলিটিক্সের ব্যাপারে আরো আলোচনা করি, বা আরো নেতাজির ব্যাপারে বলো, স্বামীজির ব্যাপারে বলো, এই ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বলো, যদি তোমরা চাও যে আলোচনা করি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের জন্য এতটাই, কি বলো দাদা? ধন্যবাদ। সো বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, এবং তোমরা যদি একটা সাকসেসফুল কেরিয়ার গড়ে তুলতে চাও তাহলে অবশ্যই কেরিয়ার গাইডেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী এমনি একটি ভিডিওতে। আজকের জন্য এতটাই। জয় হিন্দ।